হ্যালো। হ্যাঁ, বল। নমস্কার স্যার, বিবিধ থেকে কৌশিক বলছি। শ্যামল স্যার বলছেন? হ্যাঁ, বলছি। স্যার, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘোষণাটি করলেন ডিএ সংক্রান্ত, এবার কি আপনাদের মুখে হাসি ফুটছে? দেখুন, আমরা ১০ বছর ধরে তো এই মামলা চালাচ্ছি। মামলা ১১ বছরে পড়েছে। হুম, তা স্বাভাবিকভাবে যারা আমরা মামলা শুরুর সময় যে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমাদের সঙ্গে ছিলেন, তাদের অনেকেই আজ আর নেই। তারা প্রয়াত হয়েছেন। হুম, তারা এই জয়টা দেখে যেতে পারলেন না। হুম, তা এইটাতে আমরা এখনই উচ্ছ্বাস প্রকাশ করতে পারছি না বা আনন্দ প্রকাশ করতে পারছি না। তার কারণ হুম, মহামান্য সুপ্রিম কোর্ট এই অধিকারটা আমাদের দিয়েছেন এবং রোপা 2009 অনুসারে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ সেটা দিয়ে দিতে বলেছেন। হুম, সর্বোচ্চ ন্যায়ালয় যখন দিয়েছে, আপনি দেখবেন যে অনেক আইনজীবীও হতাশা প্রকাশ হুম, করছিলেন হুম। যে এই রায় কার্যকর করবে না সরকার। এই আমরা সরকার কিন্তু মানবে কিনা? হ্যাঁ। হুম, দর্থহীন ভাষায় কিন্তু একদম স্পষ্ট বলে যাচ্ছিলাম যে এই সরকার রায় কার্যকর করতে বাধ্য। হুম, এবং রায় কার্যকর করার প্রক্রিয়াটা গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়ে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছে। হুম, ওই মালহোত্রা কমিটির বৈঠক হুম, দিল্লিতে ২০ ফেব্রুয়ারি হয়েছে, ২৮ ফেব্রুয়ারি হয়েছে, হুম, ২৩ মার্চ হয়েছে। হুম, এবং সেখানে পশ্চিমবাংলার অর্থ সচিব এবং পশ্চিমবাংলার মুখ্য সচিব উপস্থিত ছিলেন। হুম, এসব খবরগুলো আমাদের কাছে ছিল। হুম, কাজেই আর তাছাড়া সর্বোচ্চ ন্যায়ালয় যেভাবে রায়টা দিয়েছেন এবং রায়টা কার্যকর করার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়েছেন, এই রায়টা যে রাজ্য সরকার কার্যকর করবে এ নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। হুম, কাজেই আর সবথেকে যেটা ভালো লেগেছে যে বিভাজনের খেলাটা সুপ্রিম কোর্টে গত ৬ই মার্চ রাজ্য সরকার খেলেছিলেন, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মীদের বাদ দেওয়ার বিষয়টা, সেটা তার টুইটে তিনি স্পষ্ট করে তাদের কথাটা উল্লেখ করেছেন, অর্থাৎ সেই বিভাজনটা আর এক্ষেত্রে করেননি। এই জন্য আমরা খুশি এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে কর্মচারীরা পেয়ে যাবেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, হুম। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে রূপা 2019, 19, হ্যাঁ। সেখানে তো ডি এর কোনো প্রভিশন নেই। না। আমরা রোপা 2009 নিয়ে মামলা করতে পেরেছিলাম একটাই কারণে, হুম, যে পূর্বতন অর্থমন্ত্রী বাম সরকারের ডক্টর অসীম দাশগুপ্ত হুম, তিনি রোপা 2009 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার একটা সংস্থান রেখে গিয়েছিলেন। হুম। এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু রোপা 2019 ডিএ শব্দটার উল্লেখই নেই। এবং আজকে কেন্দ্র এবং অন্য বেশিরভাগ রাজ্যের সরকারি কর্মচারীরা ৫৮% ডিএ পাচ্ছেন, হুম, 58%। আর আমরা সেখানে 18%। হুম, মুখ্যমন্ত্রী এতটাই দাম্ভিক যে তিনি ওই 4% দিয়ে ছুঁড়ে দিয়েছেন। এখন এই বকেয়া 40% ডিএ আদায় এবং রূপা 2019 অর্থাৎ সর্বশেষ যে রূপা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে রূপাতে ডিএ সংস্থান রাখার জন্য অল ইন্ডিয়া কংগ্রেস আমাদের আন্দোলন চলছে। বিভিন্ন সংগঠন এককভাবে করছেন, বিভিন্ন যৌথ ফোরাম, বিভিন্ন মঞ্চ তারা হুম। আন্দোলন করছেন। একদম। এই আন্দোলনে কিন্তু আমরা সরকারকে নথি স্বীকার করাতে পারলাম না, এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। হুম। এবং এই লড়াইটা আমাদের জারি থাকবে যে রূপা 2019 বিয়ের প্রভিশনটা যুক্ত করা এবং আহ, উম, ওই 40% বকেয়া ডিএ অবিলম্বে দিয়ে দেয়া। মানে স্যার, এখানে কোথাও গিয়ে কি কর্মচারীদের ভোট ব্যাংকের একটা প্রশ্ন উঠে আসছে? কারণ কি সামনেই ভোট, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই আবার পুরোহিতদের ভাতা বাড়ানোর একটা ঘোষণা করেছেন। এখানে কোথাও কি ভোট ব্যাংকের কোনো খেলা বুঝতে পারছেন কি? দেখুন, এটা মমতা ব্যানার্জিকে একা বলে লাভ নেই। সারা ভারতবর্ষে এখন সরকারি অর্থভান্ডারের টাকা দিয়ে ভোট কেনার একটা প্রক্রিয়া চালু হয়েছে। হুম, এটা এই সাম্প্রতিক যে বিহার নির্বাচন হলো দেখলেন, হুম, সেখানে নির্বাচনের আগে আপনারা দেখেছেন কিভাবে বিজেপি বিরোধী দলগুলো কি ব্যাপকভাবে জনসমাগম করছিল, সভা সমিতি করছিল এবং এনডিএ অর্থাৎ বিজেপি শিবিরের সেরকম ভিড়ভাট্টা দেখা যাচ্ছিল না। হুম, কিন্তু ভোট চলাকালীন সময়, মানে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়, প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হলো, প্রতিশ্রুতি দেওয়া হলো আরো 2 লাখ টাকা করে দেওয়া হবে। হুম, এবং পুরো মানে চিত্রটাই বদলে গেল। দেখা গেল বিহারে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেল। হুম। কাজেই এটা ওই ভাতা দিয়ে বিভিন্ন অনুদান প্রকল্প ঘোষণা করে ভোট কেনার একটা প্রক্রিয়া, এটা সারা ভারতে চলছে। আর মাননীয়া অবশ্যই তার নিজস্ব যে জনভিত্তি সেই সম্পর্কে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। কারণ তিনি একের পর এক যেভাবে ভাতা দিচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ালেন, আবার এই
যুবসাথী প্রকল্পে 1 কোটি বেকারকে 1500 টাকা করে মাসে দেওয়ার ঘোষণা করলেন। হুম আবার সেটা এগিয়ে গিয়ে মার্চে এগিয়ে নিয়ে এলেন। আবার আজকে এই পুরোহিত এবং ইমামদের ভাতা বাড়ানোর ঘোষণা হলো। হুম তা স্বাভাবিকভাবে তিনি যে একটু ব্যাকফুটে আছেন এটা বোঝা যাচ্ছে। মানে কিন্তু মমতা আমাদের বন্দ্যোপাধ্যায়, এই হ্যাঁ। নির্দিষ্ট যে ঘোষণাটা হয়েছে অর্থাৎ হুম রূপা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা, হুম এর সঙ্গে কিন্তু ভোটের কোনো সম্পর্ক নেই। কারণ এইটা তিনি ভোট ঘোষণা হোক, ভোট চালু হোক, এর সঙ্গে এই রায় কার্যকর করার কোনো সম্পর্ক ছিল না। এমনকি যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যেত তখনও কিন্তু এই রায়টা কার্যকর করতে হতো। কাজেই এই রায় কার্যকর করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ডিএ দেওয়ারই ছিল, তাহলে সুপ্রিম কোর্টে এমএ দায়ের করার কি লাভটা হলো? দেখুন, একটা বিষয়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বসে একটু ভাবুন। হুম আপনি নিজেকে ভাবুন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। হুম এই ফ্যাসিস্ট মহিলা প্রথম থেকে বলে এসেছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, হুম এটা হচ্ছে আমার দয়ার দান, হুম সরকারের দয়ার দান, যেন আমরা তার জমিদারির প্রজা। হুম এই যে একটা সামন্ততান্ত্রিক মানসিকতা, এই যে একটা জমিদারি সুলভ মানসিকতা, হুম এইভাবে তিনি সরকার চালিয়ে এসেছেন এবং সবাইকে চাকর বাকর ভাবে। হুম এখন এই যে আমরা একটা কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, হুম দীর্ঘ 10 বছরের এই আইনি লড়াইয়ে তার দু গালে যে দুটো থাপ্পড় কষিয়ে দেবো। হুম 1 নম্বর থাপ্পড় হচ্ছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। একদম। 2 নম্বর হচ্ছে যে ডিএ মাপার একটাই সূচক অল ইন্ডিয়া হুম কনজিউমার প্রাইস হুম ইন্ডেক্স। এই গত 5ই ফেব্রুয়ারি রায়ে তো সুপ্রিম কোর্ট এই দুটোই নীতিগত বিষয় বলেছে। কাজেই এই অপমানটা উনি হজম করতে পারছিলেন না। ওনার জয়ের নেশা, উনি পরাজয়টা মেনে নিতে পারেন না। মানে এ স্যার এখানে কারণে উনি শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন যদি কোনোভাবে তাদের অধিকারটাকে আবার আটকে দেয়া যায়। যে মানে স্যার কারণেই কিন্তু এখানে, ওখানে বিভাজনের খেলা হ্যাঁ, একদম খেলেছিলেন। একদম। শুধু কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব দিয়েছিলেন। স্যার, মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় এই রায়টা মেনে নিলেন, তার কারণ পিছনে মূল কারণ হিসাবে কি তার ভয়কে ধরা যেতে পারে? অবশ্যই ভয় শুধু নয়, ভয় হচ্ছে মমতা ব্যানার্জিকে তার আইনজীবীরা নিশ্চয়ই বুঝিয়েছিলেন হুম যে এই রায় যদি না মানা হয় হুম তাহলে কি কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিতে পারে। হুম এবং মনে রাখবেন, এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট শুধু দেয়নি, হুম সুপ্রিম কোর্ট এই রায়টা কার্যকর করার দায়িত্বটাও নিজের কাঁধে রেখেছে। একদম। সেখানে এই রায়টা কার্যকর করার না করার মানে হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা। হুম কাজেই তার আইনজীবীরা মাননীয়াকে বুঝিয়েছেন এবং উনি যে একটু আতঙ্কে আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবারও বলছি যে শূন্যগর্ভ আস্ফালন করে লাভ নেই। হুম রোপা 2009 এর এই ডিএটা আমরা পেলাম, মানে পেতে যাচ্ছি দুটো হুম কারণে। 1 নম্বর হচ্ছে পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত বামফ্রন্ট সরকারের, তিনি সুনির্দিষ্টভাবে ডিএ এর সংস্থানটা রোপা 2009 এ রেখে গিয়েছিলেন। হুম সেজন্য আমরা মামলা করেছিলাম, মামলা করতে পেরেছিলাম। এবং সুপ্রিম কোর্ট, তার আগে হাইকোর্ট এবং তার আগে স্যাট, এরা আমাদের এই অধিকারটা দিয়েছে, অর্থাৎ আদালত এই অধিকারটা আমাদের দিয়েছে। আমরা আন্দোলন করে এই অধিকারটা অর্জন করিনি। কিন্তু যে বিষয়টাতে আমরা আন্দোলন করছি দিনের পর দিন, বিভিন্ন যৌথ মঞ্চ, বিভিন্ন সংগঠন আন্দোলন করছি, ধর্মঘটের ডাক দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এই রোপা 2019 কিন্তু ডিএটাকে আমরা এখনো ঢোকাতে পারিনি এবং 40% ডিএ আমরা আদায় করতে পারিনি। অর্থাৎ আন্দোলনটা আমাদের করে যেতে হবে এবং আন্দোলনে কিন্তু আমরা সরকারকে যে এখনো পর্যন্ত নথি স্বীকার করাতে বাধ্য করতে পারিনি, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই।